আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস। পরিচিতিতে আছি। শিক্ষক পরিচিতি। আমি মোসাম্মদ আয়েশা সিদ্দিকা, সহকারী শিক্ষক, গার্হস্থ্য বিজ্ঞান, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিচিতি। আমরা কোন পাঠ থেকে পড়ব? আমরা দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায় সপ্তম থেকে পড়ব। সপ্তম অধ্যায়টা কি আমরা দেখে নিই। সপ্তম অধ্যায় হচ্ছে শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ। শিক্ষার্থীরা, শিশুর বিকাশ সম্পর্কে কিন্তু তোমরা ইতিমধ্যেই সবাই জানো। বিকাশটা আসলে কি? বিকাশটা হচ্ছে একটি গুণগত পরিবর্তন, যা মানুষের মানসিক বিকাশ হিসাবেও কিন্তু আমরা ধরতে পারি। যেটা জ্ঞান, বুদ্ধি, বিবেক এটাকে বলছি আমরা, যেটা তার কথাবার্তা, আচরণ, চলাফেরা সবকিছুতেই প্রকাশ পায় বিকাশটা। বিকাশটা আমরা পরিমাপ করতে পারি না। দৈহিক বর্ধনটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি, সেক্ষেত্রে বিকাশটা কিন্তু পরিমাপ করতে পারি না। আমরা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে এ সম্পর্কে পড়েছি বিকাশ এবং বর্ধনের পার্থক্য। তো আশা করি সকলে বিষয়টা জানো। পারিবারিক পরিবেশটা কি? শিশুরা সাধারণত ছোট থেকে বড় হয় পরিবারে। সেই পরিবারের যে চারপাশের পরিবেশ, প্রত্যেকটা সদস্যের সঙ্গে তার যে চলাফেরা, এই সবকিছু মিলিয়ে এটাকে বলছে পারিবারিক পরিবেশ। এবার লক্ষ্য করো, অধ্যায়টা থেকে তোমরা কি কি শিখতে পারবে। শিক্ষণ ফলে দেখি কি কি রয়েছে। শিশুর বিকাশে পারিবারিক বন্ধনের গুরুত্ব বর্ণনা করতে পারবে, বিভিন্ন ধরনের পারিবারিক বিপর্যয়ের ধারণা এবং শিশু পরিচালনার নীতি ব্যাখ্যা করতে পারবে। এরপরে তোমরা খাতা কলম বের করে আলোচ্য বিষয়টা তুলে নিবে। আজকের আলোচনার বিষয়টা কি? দেখো, এখানে আলোচনার বিষয়টা কি দেওয়া আছে। মা বাবার সাথে শিশুর বন্ধন, শিশুর বিকাশে পরিবারের গুরুত্ব, পারিবারিক বিপর্যয়, শিশু পরিচালনার নীতি। প্রথমে আসি মা বাবার সাথে শিশুর বন্ধন। একটি চারা গাছের কথা যদি আমরা ধরি, একটা চারা গাছ যখন আমরা বীজ হিসেবে বপন করি, বীজ থেকে যখন গাছটা ছোট একটা চারা গাছ বের হয়, তখন সেটা কিন্তু খুব দুর্বল থাকে। সেটার জন্য উপযুক্ত পরিচর্যা এবং যত্নের প্রয়োজন হয়, তাহলে কিন্তু গাছটা বেঁচে থাকতে পারে। উপযুক্ত যত্ন এবং পরিচর্যা ছাড়া কিন্তু গাছটা বেঁচে থাকতে পারে না। যখন গাছটা মাটির সঙ্গে শক্ত হয়ে লেগে যায়, তখন কিন্তু তার তেমন যত্নের বা পরিচর্যার প্রয়োজন হয় না, তখন কিন্তু সে আস্তে আস্তে বেড়ে ওঠে। ঠিক তেমনই একটি শিশু যখন পরিবারে আসে, তখন কিন্তু তার জন্য এক উপযুক্ত পরিবেশ, পরিচর্যার প্রয়োজন হয়, তাহলে কিন্তু তার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়, ভবিষ্যতে তার বিকাশটা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্ভব হয়। এর জন্য তার প্রাথমিক বিদ্যাপীঠ হচ্ছে পরিবার। এখানে দেখো, শিশুর সাথে বন্ধন তৈরির কয়েকটি পদক্ষেপগুলো কি? প্রথমে আছে শিশুকে জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ দেওয়া, শিশুর কান্নায় যত তাড়াতাড়ি সম্ভব সাড়া দেওয়া, শিশুকে কাছে নিয়ে ঘুমানো, শিশুকে পর্যাপ্ত সময় দেওয়া। এই 4টা বিষয়ের মাধ্যমে শিশুর সঙ্গে বন্ধন তৈরি করা সম্ভব হয়। প্রথমে আসি, দেখো, শিশুকে জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ দেওয়া। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু যুগ থেকে স্বর্ণটা কিন্তু মূল্যবান হিসেবে আমরা জানি। স্বর্ণের চেয়ে কম মূল্যহীন হচ্ছে ব্রোঞ্জ। সেক্ষেত্রে শিশুর ক্ষেত্রে আমরা বলবো মায়ের দুধটা স্বর্ণের মতো কাজ করে। আর মায়ের দুধের পরিবর্তে যদি আমরা কৌটার দুধ বা ব্যতিক্রম কিছু খাওয়াই, সেটা হচ্ছে ব্রোঞ্জের মতো মূল্যহীন হিসেবে কিন্তু আমরা ধরে নিব। সেজন্য শিশু জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধটা দেওয়া অত্যন্ত জরুরি। জন্মের পরপরই সুস্থ নবজাতককে উষ্ণ রাখার জন্য মায়ের পেটের মধ্যে এবং বুকে রাখা হয়। এরপরে কি করা হয়? শিশু জন্মের 5 দিন পর্যন্ত, শিশু জন্মের প্রথম 5 দিন মায়ের বুক থেকে শাল দুধ অল্প পরিমাণে বের হয়, যেটা শিশুর সুস্থতার জন্য যথেষ্ট। এই শাল দুধকে আমরা কি বলছি? কোলোস্ট্রাম বলা হচ্ছে। মায়ের বুকের প্রথম যে দুধটা, সেটাকে
শাল দুধ বা কোলেস্ট্রম বলা হচ্ছে। পরবর্তীতে তোমরা মূল্যায়ন পর্বে বা যে কোনো পরীক্ষাতে এটা ছোট প্রশ্ন জ্ঞানমূলক অথবা বহু নির্বাচনীতে আমরা কিন্তু এই কোলেস্ট্রম সম্পর্কে প্রশ্ন পাবো। অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো শাল দুধটা কি করে, শিশুর পরিপাচক অন্ত্রসমূহকে উদ্দীপিত করে, যার ফলে অন্ত্র থেকে দ্রুত মিকোনিয়াম পরিষ্কার হয়। মিকোনিয়ামটা কি আসলে? মিকোনিয়ামটা হচ্ছে শিশুর প্রথম মল, যেটা জন্ডিস জীবাণুকে শরীর থেকে বের করে দেয়। এরপর দেখো শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য একটা সুস্থ স্বাভাবিক পরিবেশের প্রয়োজন হয়। সেই পরিবেশটা তৈরি করে দেয় পরিবারের সদস্যরা। এক্ষেত্রে বাবার ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মায়ের পুষ্টির জন্য প্রয়োজনীয় খাদ্যের ব্যবস্থা করেন, এটা কিন্তু বাবা করেন। মা ও শিশুকে বেশি সময় একত্রে রাখার সুযোগ সৃষ্টি করে দেন। গৃহস্থালীর প্রয়োজনীয় কাজে মাকে কিন্তু সাহায্য করেন। স্তন্যদানকারী মায়ের প্রতি সহানুভূতিশীল হন। এরপরে কি আসছে আমাদের, এটা হচ্ছে শিশুকে জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধটা দেওয়া। তাহলে অবশ্যই বুঝতে পারছো এই 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ কেন দেওয়া হয়। এই শাল দুধটা কিন্তু বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, এটা অবশ্যই খেতে হবে। অনেক আগে অনেকে মনে করতো এই দুধটা খাওয়া যাবে না, ফেলে দিত। বাচ্চাকে কৌটার দুধ খাওয়ায় প্রথম অবস্থায়, যে মায়ের দুধ আসা পর্যন্ত এই কৌটার দুধ খাবে না, সেটা করা যাবে না। যে আঠালো ঘন যে এটা আসে পদার্থটা, ওইটাই হচ্ছে শাল দুধ আমরা বলছি বা কোলেস্ট্রম। এরপরে দেখো শিশুর কান্নায় যত তাড়াতাড়ি সম্ভব সাড়া দেওয়া, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা শিশুর বাক বিকাশ, যেটা আর কি ভাষার বিকাশের আগে প্রথমে তার ভাষাটা কি থাকে, ভাষার বিকাশের আগে তার চাহিদা, তার অসুবিধা সবকিছু কিন্তু প্রকাশ করে একটা শিশু কান্নার মাধ্যমে। তাই একটা শিশু কাঁদছে বলে এমনি কাঁদছে না, সে কিন্তু 2টা কারণে কাঁদে। একটা শিশু কয়টা কারণে কাঁদে? 2টা কারণে কাঁদে। এখানে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে নবজাতক শিশু কয়টি কারণে মূলত কাঁদে। এটা কিন্তু 2টি কারণে। প্রথম কারণ হচ্ছে শিশু ক্ষুধা পেলে কাঁদে। দ্বিতীয় কারণ হচ্ছে শিশু যদি শারীরিক কোনো অসুবিধার সম্মুখীন হয় তাহলে কিন্তু শিশুটা কাঁদে। এজন্য শিশু যখন ক্ষুধা পাবে, কান্নাকাটি করবে, তখন কিন্তু যত দ্রুত সম্ভব তাকে খাবার দিতে হবে। আর যদি কোনো অসুবিধায় ভোগে তাহলে তার অসুবিধাটা কি সেটা দেখে তার কিন্তু সমাধান বের করতে হবে। যেমন একটা শিশু তার মলমূত্র ত্যাগ করেছে, ভিজা বিছানায় আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। এটা খেয়াল করে তাকে যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড় থেকে চেঞ্জ করে সেটাকে শুকনো কাপড়ে রাখতে হবে। তা না হলে ওখান থেকে কিন্তু সে অসুস্থ হয়ে যেতে পারে। এই বিষয়গুলো একটা শিশু কিন্তু বুঝতে পারে। তার কান্নায় যত তাড়াতাড়ি বাবা মা তাকে সাড়া দিবে এবং তার ঘুমের জন্য আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে দিবে, তখন শিশুটা কিন্তু আস্থা পায় যে আমি হচ্ছে সুখে আছি, ভালো আছি। আর যখন এর বিপরীত কিছু ঘটে, যে শিশু কান্নাতে সাড়া দেয় না, কিছু মনে করছে না, তখন কিন্তু শিশুর মধ্যে একটা অনাস্থা তৈরি হয়। শুধু পরিবারের পিতামাতার প্রতি শুধু না, পরিবেশের প্রতিও তার একটা অনাস্থা চলে আসে যে আমি কান্নাকাটি করছি, কেউ সাড়া দিচ্ছে না, এই বিষয়টা। এজন্য অনাস্থা বা নিরাপত্তাহীনতায় হতাশার জন্ম নেয়। সেক্ষেত্রে শিশু বেশি কান্নাকাটি করে। যখন কেউ সাড়া দেয় না তখন কিন্তু শিশুটা আরো বেশি জোরে কান্নাকাটি করে। এজন্য নবজাতক শিশুকে শিশুর কান্না যত তাড়াতাড়ি সম্ভব সাড়া দিতে হবে। এরপরে দেখো কি আছে, শিশুকে কাছে নিয়ে ঘুমানো। এখানে একটা ছবি দেওয়া আছে যে নবজাতক শিশুকে মা তার কাছে নিয়ে ঘুমাচ্ছে। এটা কিন্তু একটা শিশু সারা দিনের মতো রাতেও কিন্তু চায় তার মায়ের পাশে ঘুমাতে। কারণ একটা শিশুকে যখন মায়ের কাছে ঘুমানো হয় তখন শিশুটার চাহিদাও কিন্তু মা বুঝতে পারে, শিশুটা আসলে কি চাচ্ছে, তার চাহিদাটা কেমন। এজন্য তাকে কাছে নিয়ে ঘুমাতে হবে। এছাড়া বাবা অথবা মাকে যদি পাশে নিয়ে ঘুমায় সেক্ষেত্রে শিশুটা কিন্তু নিরাপদ বোধ করে, তার চারপাশের পরিবেশটাও তখন কিন্তু নিরাপদ বোধ হয়। অনেক সময় শিশুকে ঘুমিয়ে দিয়ে যদি চলে যাওয়া হয় বা পাশের রুমে কোনো কাজে যাওয়া হয়, অনেক সময় কোনো পোকামাকড়েরও কিন্তু আক্রমণ হতে পারে, এই শিশুকে কামড়ে দিতে পারে, কিন্তু আমরা বুঝতে পারবো না, শিশুরা কিন্তু বলতে পারবে না, শুধু সে কান্নাকাটি করবে, হতে পারে সেটা বিষাক্ত কোনো পোকামাকড়। এজন্য শিশুকে কাছে নিয়ে ঘুমানোটা কিন্তু খুবই জরুরি। এছাড়া দুগ্ধদানকারী মায়ের কিন্তু খুব সুবিধা, শিশুকে কাছে নিয়ে ঘুমালে দুধ খাওয়াতে কিন্তু তার খুব সুবিধা হয়। এরপরে দেখো শিশুকে পর্যাপ্ত সময় দেওয়া। ছোট শিশুকে অবশ্যই পর্যাপ্ত সময় দিতে হবে।
তাদের সঙ্গে খেলা করতে হবে, তাদের সঙ্গে গল্প করতে হবে। শিশুটা কিন্তু খাবারের জন্য এবং তার শারীরবৃত্তীয় কাজের জন্য মায়ের উপর বেশি নির্ভরশীল। এই কাজে কিন্তু বাবারাও সহযোগিতা করতে পারেন। সেক্ষেত্রে মা কিছুটা রিল্যাক্সের সময় পায়। এছাড়া শিশুটার কিন্তু ঘনিষ্ঠতা বাবার সঙ্গে তৈরি হয়। এছাড়া মাঝে মধ্যে বাবা যদি তাকে নিয়ে ঘুরতে যায়, বাবার সঙ্গে তার একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়, তার সঙ্গে যে বন্ধনটা সেটা কিন্তু আরো দৃঢ় হয়। এছাড়া শিশুর সঙ্গে গান, গল্প, ছড়া এসব শুনিয়ে কিন্তু শিশুর সঙ্গে পর্যাপ্ত সময় দেওয়ার ব্যবস্থাটা এটা করা যেতে পারে। এটা কিন্তু খুবই জরুরি একটা শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে, সুস্থ বিকাশের ক্ষেত্রে। এরপরে দেখো শিশুর বিকাশে পারিবারিক সম্পর্কের গুরুত্ব। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, পারিবারিক সম্পর্কের গুরুত্ব। এটা পারিবারিক সম্পর্ক বলতে কিন্তু আমরা বুঝতেই পারছি যে পরিবারের যে সদস্যগুলো থাকে তাদের মধ্যে যে সম্পর্কটা, শুধু শিশুর সঙ্গে পিতামাতার নয়, পিতামাতার সঙ্গে শুধু নয়, পরিবারের যে অন্যান্য সদস্যরা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু পিতামাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, পরিবারের যারা থাকে তাদের সঙ্গে প্রত্যেকের একটা সুষ্ঠু সুন্দর সম্পর্ক থাকতে হবে। তাহলে একটা শিশু কিন্তু স্বাভাবিক সুস্থভাবে বেড়ে উঠতে পারবে, তার মানসিক বিকাশটা খুব সুন্দরভাবে হবে। শিশুর বিকাশে পিতামাতার সঙ্গে কিন্তু সম্পর্কটা ভালো হতে হবে। স্বামী স্ত্রী যেটা আর কি, শিশুর সঙ্গে পিতামাতা এবং শুধু পিতামাতার মানে হচ্ছে স্বামী স্ত্রীদের মধ্যে সম্পর্কটা সুন্দর হতে হবে। তাদের মধ্যে যদি সম্পর্ক ভালো হয় সেই শিশুরাও কিন্তু সুখী হয়। পরিবারে শান্তি থাকলে সেই শিশুটাও কিন্তু তার মানসিক বিকাশটা এমনভাবে হয় সেটা কিন্তু সুস্থতার একটা লক্ষণ। তো যে পরিবারে কলহ, বিবাদ সবসময় লেগে থাকে তাদের কিন্তু বিকাশে বাধাপ্রাপ্ত হয়, তারা কিন্তু হতাশা বা মানসিক বিপদগ্রস্ত, মানসিক চাপে বেড়ে ওঠে। এছাড়া যে সকল পরিবারের মাতা কর্মজীবী, তাদের কিন্তু পরিবারের যে অন্যান্য সদস্যগুলো থাকে তারা কিন্তু শিশুর যত্নে অংশগ্রহণ করে, এটা কিন্তু খেয়াল করতে হবে। তবে আরেকটা বিষয় লক্ষণীয়, যারা মায়ের পরিবর্তে যারা হচ্ছে শিশুর পরিচর্যায় অংশগ্রহণ করছে বা শিশুর যত্নে অংশগ্রহণ করছে, তাদের কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে যে শিশুকে শুধু দেখাশোনা করছি, তাকে শুধু পাহারা দিচ্ছি, এটা কিন্তু মেন বিষয় নয়। একটা শিশু মানসিক চাহিদা রয়েছে, সেই চাহিদাগুলো পূরণ করতে হবে। শিশুর সঙ্গে কথা বলতে হবে, ভাব বিনিময় করতে হবে, তার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, খেলতে হবে, গল্প করতে হবে, এই বিষয়গুলো থাকতে হবে। তাহলে একটা শিশুর সুস্থ বিকাশ পথ কিন্তু মসৃণ হয়। দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে, ভাই বোনের সম্পর্কের কথা বলা হয়েছে। ভাই বোনের মতো মিষ্টি সম্পর্ক পৃথিবীতে আর কিছু হতে পারে না। ভাই বোনের সঙ্গে যে সম্পর্ক সেটা কিন্তু অবশ্যই খুব মধুর। যাদের ভাই বোন রয়েছে তারা কিন্তু কি করে, একসঙ্গে খেলাধুলা করছে, খাচ্ছে, অনেক সময় কি হয় মারামারিও করে। হ্যাঁ, অনেক সময় আবার কি মারামারি করলো এখনই মিল হয়ে যাচ্ছে, এসব কিন্তু হবেই। এক্ষেত্রে কিছু বিষয় থাকে, দেখো ছোট ভাই বোনের যত্ন সহযোগিতা করতে পারে। বড় কেউ যদি ভাই বোন থাকে ছোট ভাই বোনকে কিন্তু যত্ন করতে পারে, পিতা মাতার কিছু কাজে কিন্তু সহযোগিতা করতে পারে। সে যতই ছোট হোক, সে যদি 4 বছরের বয়স হয় সে শিশু, তার যদি ছোট্ট একটা ভাই বোনকে কিছু হলেও বলতে পারবে যে আমার ভাই বা বোন প্রস্রাব করেছে বিছানায়, এটা কিন্তু তার বাবা বা মাকে বলতে পারবে। এই সহযোগিতা কিন্তু তারা করতে পারে। এরপরে কি আছে, কোনো জিনিসে ভাগাভাগি করা, এই যে ভাগাভাগি, শেয়ারিং, এটা কিন্তু এই ভাই বোনের মধ্যে থেকে শিশুরা পেয়ে থাকে। খেলাধুলা করছে, সবাই মিলেমিশে থাকার যে একটা প্রবণতা, অনেকে কিন্তু একা থাকতে পছন্দ করে। এটার কারণ হচ্ছে সে ছোটবেলায় একা একটা মানুষ হয়েছে, হয়তো বাবা মা চাকরি করে, বাসায় ভাই বোন নাই বা বাসায় কোনো কাজের মানুষের কাছে ছোট থেকে মানুষ হয়েছে, সেক্ষেত্রে তার মধ্যে একটা একা থাকার প্রবণতাটা কিন্তু বেশি থাকে, তার শেয়ারিং ভাবটা থাকে না, বাইরের মানুষের সঙ্গে মেশার যে ক্ষমতা সেটা কিন্তু তার মধ্যে থাকে না, সেটা খুব কম থাকে, এই অভিজ্ঞতা তার হয় না। দেখো এরপরে আজকে সহপাঠীদের সঙ্গে বাইরের যে বলা হচ্ছে বাইরের পরিবেশের মেশার ক্ষমতা, এটা কিন্তু এই যে ভাই বোনের সম্পর্ক, এটার মধ্যে থেকেই কিন্তু এটা আসে। পরবর্তীতে যখন পরিবারের বাইরে এসে যায়, বন্ধুদের সাথে খেলতে যায়, সে কিন্তু এই বিষয়টা অ্যাপ্লাই করতে পারে যেটা তার পরিবার থেকে শিখেছে, যেটা তার ভাই বোনের কাছ থেকে শিখেছে।
অংশ অবশ্যই বুঝতে পেরেছো। এরপরে আসছি দেখো পারিবারিক বিপর্যয়। বিপর্যয় কথাটা কি আসলে? পারিবারিক বিপর্যয় এটা কিন্তু স্বাভাবিক পরিবেশ কি? স্বাভাবিক পরিবেশ নয়। স্বাভাবিক পরিবেশে ব্যত্যয় যখন ঘটে সেটাই হচ্ছে বিপর্যয়। একটা শিশু জন্মের পর পরিবারে বেড়ে ওঠে, বেড়ে ওঠা, তার কর্মজীবনে পৌঁছানো, এই যে দীর্ঘ সময়, এর মধ্যে কিন্তু পরিবারে যে কোনো বিপর্যয় দেখা দিতেই পারে। এটা অস্বাভাবিক কিছু নয়, ঘটতেই পারে যে কোনো ধরনের বিপর্যয়। দেখো আমরা দেখি এখানে বিপর্যয়টা কি কি বিপর্যয় রয়েছে। বাবা অথবা মায়ের মৃত্যু, যে কোনো বাবা অথবা মা যে কোনো একজনের মৃত্যু, বাবা অথবা মায়ের গুরুতর অসুস্থতা, পরিবারের ভাঙন, দেখো বাবা অথবা মায়ের মৃত্যু, বাবা অথবা মায়ের মৃত্যুতে কি হচ্ছে, হঠাৎ করে যদি বাবা অথবা মায়ের মৃত্যু ঘটে সেক্ষেত্রে পরিবারে কি হয়, বাবার যদি মৃত্যু হয়, বাবা কিন্তু পরিবারের একজন প্রধান উপার্জনক্ষম ব্যক্তি, সেক্ষেত্রে পরিবারে কি হয়, অর্থ সংকট দেখা দেয়, মানে বিপর্যয়টা নেমে আসে। পরিবারে যদি থাকে ছোট ভাই বোন, সেক্ষেত্রে আরো বিপর্যয়, তাদের পড়াশোনা কিন্তু ক্ষতি হয়ে যায়, তারা হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরিবারে মা কিন্তু তখন অসহায় হয়ে যায় যে পরিবারটা কিভাবে চালাবে, সন্তানদের কিভাবে মানুষ করবে। এটা আসলে কিন্তু একটা বিপর্যয়ের সম্মুখীন। এরপরে রয়েছে, আর মায়ের যদি মৃত্যু হয় তাহলে কিন্তু সন্তানরা কি হয়, স্নেহ বঞ্চিত হয়। বাবা অথবা মা যেই মারা যাক না কেন, তাহলে কিন্তু শিশুরা স্নেহ বঞ্চিত হয়ে যায়। বাবা মারা গেলে বাবার স্নেহ থেকে বঞ্চিত, মা মারা গেলে মায়ের স্নেহ থেকে বঞ্চিত। আর মা মারা গেলে তো কোনো কথাই নেই, মা মারা গেলে তাহলে সে একদম অসহায়। মায়ের অভাবটা কিন্তু পৃথিবীতে কেউ পূরণ করতে পারে না। এরপরে দেখো বাবা অথবা মায়ের গুরুতর অসুস্থতা। বাবা অথবা মাকে যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় অথবা গুরুতর অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে পরিবারের বিপর্যয় নেমে আসে। কেমন বিপর্যয় নেমে আসে? প্রথমত কি হয়, আর্থিক কিন্তু একটা বিপর্যয় আসে। দীর্ঘদিন যখন অসুস্থ থাকবে তার কিন্তু দীর্ঘদিন এই চিকিৎসা খরচটা কিন্তু বহন করতে হবে। চিকিৎসা করতে করতে পরিবার কিন্তু একসময় দেখা যাবে যে অর্থ সংকটের সম্মুখীন। এরপরে তো সন্তানদের যে অসহায়, সন্তানরা যে পিতামাতার সুস্থ যে একটা সহচর্য সেটা থেকে কিন্তু বঞ্চিত হয়। এটা কিন্তু আসলে বড় একটা বিপর্যয়। গুরুতর যখন অসুস্থ থাকে আস্তে আস্তে কিন্তু সন্তানরা কি চিন্তা করে, গুরুতর অসুস্থতা থেকে আমার বাবা অথবা মা হয়তো মৃত্যুর কোলেও ঢলে পড়তে পারে। সেক্ষেত্রে আরো বড় ধরনের বিপর্যয়, যেটা আমরা আগে পড়ে আসলাম, বাবা অথবা মায়ের মৃত্যু। ঠিক এই অসুস্থতা কিন্তু এই মৃত্যুটারই আগাম একটা পূর্বাভাসের মতো। গুরুতর যখন অসুস্থ হয়ে যায় কিন্তু আমরা সাধারণত ধরেই নিতে পারি, সন্তানরা কিন্তু এটা ধরে নিতে পারে, তাদের মধ্যে একটা হতাশা, মানসিক চাপ এটা কিন্তু কাজ করে। এরপর আছে পরিবারের ভাঙন। পরিবারের ভাঙনটা কি ধরনের? অনেক পরিবারে আছে বাবা মার মধ্যে কোনো সমঝোতা নেই, সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে। শুধু বাবা মার মধ্যে না, পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও কিন্তু এই ঝগড়া বিবাদটা থাকে, যেটা আসলে একটা শিশুর সুস্থ বিকাশের জন্য খুবই বাধাগ্রস্ত হয় এটা আর কি। এছাড়া কি আছে, বাবা মা সবসময় ঝগড়া করে, একসঙ্গে থাকতে চায় না, আলাদা থাকে। অনেক পরিবারে কিন্তু আলাদা থাকে। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা শিশু যখন ছোট থাকে, 4 বছর 5 বছর বড়, ঠিক এরকম সময় এই বিপর্যয়গুলো বেশি আসে। পরিবারের ভাঙনটা এই সময় বেশি দেখা দেয়। শিশুটা কার কাছে থাকবে, বাবার কাছে না মায়ের কাছে? মায়ের কাছে থাকলে বাবার স্নেহ থেকে বঞ্চিত, মায়ের কাছে থাকলে বাবার কাছে থাকলে মায়ের স্নেহ থেকে বঞ্চিত, আর বাবার কাছে থাকলে মায়ের কাছে থাকলে বাবার স্নেহ থেকে বঞ্চিত। এক কথায় যার কাছে থাকুক না কেন, একজনের অভাব কিন্তু তার কাছে থেকেই যায়। এটা কিন্তু একটা হচ্ছে বিষয়। এছাড়াও আছে পরিবারে অনেক সময় বাবা দ্বিতীয় বিয়ে করে, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা যে মা সন্তানদের নিয়ে একটা অসহায়ত্ব বোধ করে যে বাবার আরেকটা পরিবার, নতুন একটা পরিবার আসছে, নতুন একজন সদস্য পরিবারে চলে আসছে। এটা একটা কিন্তু পরিবারের ভাঙনের একটা অংশ। এরপরে আসি শিশু পরিচালনার নীতি। অনেক বিজ্ঞানীরা কি মনে করছেন, একটা শিশুকে সাদা কাগজের মতো মনে করছেন।
এই সাদা কাগজের উপর আমি যে ছবিটা আঁকবো ঠিক সেই ছবিটাই সে আকৃতিটাই ধারণ করবে এবং ঠিক ওই বৈশিষ্ট্যকে ছবিটা তৈরি হবে। তো বিষয়টা এরকম। ঠিক তেমনি নবজাতক শিশুর জীবনে কোনো অভিজ্ঞতা থাকে না, তারা কিন্তু পরিবার থেকে তার অভিজ্ঞতা অর্জন করে। প্রথমত একটা শিশু অনুকরণ করে শিখে, বড়দের অনুকরণ করে, পরিবারের সদস্যদেরকে অনুকরণ করে সে শেখে, সে নিজে থেকে কিছুই করে না। দেখো, শিশু পরিচালনা নীতির মধ্যে প্রথমে কি রয়েছে, শিশুর সামনে আদর্শ আচরণ উপস্থাপন। এটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিশুরা যেহেতু অনুকরণ করে শিখছে, তার কাছে যারা থাকবে, যে সদস্যরা থাকবে তার যত্নে, তার পরিচর্যায়, তাদের আচরণটা কিন্তু অবশ্যই সুন্দর হতে হবে, সেটা আদর্শ আচরণ হতে হবে। শিশুরা কিন্তু যা করে সবকিছু অনুকরণ করে। আমরা অনেক সময় শিশুদেরকে বলি তুমি এটা করো না, কিন্তু ও কিন্তু নিজে থেকে ওটা শিখেনি। হ্যাঁ, আমি বলছি তুমি বড়দের শ্রদ্ধা করো, বড়দের সম্মান করো, কিন্তু তার আশেপাশে যারা থাকছে বা আমরা নিজেরাই এটা করছি না, তখন কিন্তু শিশুটা অবশ্যই শিখবে না সে বিষয়। শিশুকে কোনো কিছু করার আগে, যে উপদেশ দেওয়ার আগে বা নিষেধ করার আগে, সেই জিনিসগুলো, সেই বিষয়গুলো পরিবারের সদস্যদেরকে আগে খেয়াল করতে হবে, তারা ওই কাজে অভ্যস্ত কিনা, বড়রা বড়দেরকে সম্মান করছে কিনা, এবং আমরা মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছি কিনা। বাচ্চাকে বলছি তুমি মিথ্যা কথা বলো না, কিন্তু আমরা বলছি মিথ্যা কথা, তাহলে শিশুটা কি করে ছেড়ে দিবে? এটা কিন্তু কখনোই সম্ভব নয়। আমাদেরকে প্রথমে মিথ্যা কথাটা বলা ছেড়ে দিতে হবে, তবে কিন্তু শিশু শিখবে যে আমি মিথ্যা কথা বলবো না, আমি তো শিখিনি মিথ্যা কথা বলা। হ্যাঁ, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এরপরে রয়েছে কি, শিশুকে প্রশংসা করা। শিশুকে প্রশংসা করতে হবে। শিশুদেরকে প্রশংসা করলে তাদের ক্ষমতা বৃদ্ধি পায়, তাদের কাজের আগ্রহটা আসে, তারা যে সফলতার অভিজ্ঞতাটা পায়, সাফল্যের যে অভিজ্ঞতা সেটা কিন্তু পায়। কিভাবে অন্যদের প্রশংসা করতে হয় তা কিন্তু শিখে। শিশু কাজের ভালো দিকগুলো তুলে ধরতে হবে, তবে তার আত্মবিশ্বাস বাড়বে, নিজের সম্পর্কে ভালো ধারণা হবে, সে বুঝতে পারবে যে আমি কোন কাজগুলো পারি, আমার দ্বারাও অনেক কিছু সম্ভব, আমার দ্বারাও এই কাজটা করা সম্ভব। এই বিষয়গুলো কিন্তু শিশুকে যখন আমরা প্রশংসা করবো, তখন কিন্তু শিশুরা কিন্তু সব কাজে যে ঠিকঠাক করবে তা কিন্তু নয়, কিন্তু এই কাজের মধ্যে থেকে সব ভালো দিকগুলো তুলে ধরতে হবে। শিশুকে শাস্তি না দেওয়া। এই যে দেখো, শিশুকে প্রশংসা করা, আমরা যেটা বললাম, এই যে শিশু কিছু করেছে সেটাতে কিন্তু প্রশংসা করাতে শিশু কি খুব আনন্দ, উৎসাহ বোধ করছে যে আমি পরবর্তীতে এই কাজটা করব। প্রশংসা করলে সে কিন্তু ভালো কাজটা বারবার করে এবং সে কাজে কিন্তু উৎসাহ পায়। এই উৎসাহটা আমাদেরকে দিতে হবে, তা না হলে সেই শিশুটা কিন্তু ওই কাজটা ওইখানেই থেমে যাবে, আর পরবর্তীতে ওই কাজটা কখনো করবে না, ভালো কাজটাও সে আর করবে না, আমরা যদি উৎসাহ না দিই। এরপরে দেখো কি রয়েছে, শিশুকে শাস্তি না দেওয়া। এখানে একটা ছবি দেওয়া আছে, একটা ছবি যে এটা বোঝাচ্ছে শিশুকে শাস্তি দেওয়া। শিশুকে শাস্তি দেওয়াটা দুই ধরনের, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মানসিক। শারীরিক শাস্তিটা কেমন? অনেক সময় তাকে মারধর করা, অনেক সময় খেতে না দেওয়া, এই বিষয়গুলো কি হয়, এটা হচ্ছে শারীরিক শাস্তি। এছাড়া মানসিক শাস্তি কোনটা বলছে, শিশুকে আমরা অনেক সময় বন্দি করে রাখছি, তাকে নেগেটিভ ভাবে কথাগুলো বলছি, তুমি এটা পারো না, এটা করতে পারবে না, তোমার দ্বারা কিছু সম্ভব নয়, এক কথায় নেগেটিভ কোন মন্তব্য করা, দোষারোপ করা, এই বিষয়গুলো শিশুকে শাস্তি দেওয়ার মধ্যেই পড়ে। শাস্তি দিলে শিশু কিন্তু ভীত হয়ে যায়, সে লজ্জা বোধ করে, হীনমন্যতায় ভোগে, অনেক কিছু করতে তার আগ্রহ হারিয়ে যায়, অনেক কিছু সে করতে চাইলেও পারে না, কারণ তার আগ্রহটা হারিয়ে যায়, লাজুক স্বভাবের হয়ে যায়। এরপর রয়েছে শিশুর জন্য হা বলা। শিশুর জন্য হা বলা, এই বিষয়টা কিন্তু অনেকে ভুল করে, মনে করে শিশু যা চাচ্ছে, যেটা করতে চাচ্ছে, যেটা নিতে চাচ্ছে, সেটা দেওয়া বা সে কাজে সম্মতি দেওয়া, এটাকে আমরা বলবো শিশুর জন্য হা বলা। এটা কিন্তু নয়, বিষয়টা কিন্তু তা নয়, এটা কিন্তু আমরা ভুল করি। বিষয়টা নেতিবাচক কথাগুলোকে আমরা ইতিবাচক ভাবে উপস্থাপন করব। কোনো নেগেটিভ কথা সরাসরি না বলে সেটা পজিটিভলি, সেই নেতিবাচক কথাটাই পজিটিভ ভাবে আমরা বলবো। কিভাবে বলবো দেখো, একটা উদাহরণ বলি।
টেবিলে কাঠের টুকরা রেখো না। এই কথাটা যদি আমরা না বলি, এই যে না কথাটা সরাসরি না বলে আমরা বলছি কাঠের টুকরাগুলো তুমি মাটিতে রাখো। কথাটা টেবিলে রাখতে বললাম না, কিন্তু কথাটাকে কি ঘুরিয়ে বললাম, নেতিবাচক কথাটা আমি ইতিবাচক করে বললাম। এখন হয়তো বলছি যে তুমি এখন খেলার সময় নয়, এই কথা না বলে আমি কিন্তু বলতেই পারি যে এখন খেয়ে নাও, পরে খেলবে। এই কথাগুলো এটাই হচ্ছে আর কি হচ্ছে নেতিবাচক কথাকে ইতিবাচক ভাবে বলা। শিশুর জন্য হা বলা হচ্ছে এইটাই। তাহলে তার ভিতরে এই প্রভাবটা পড়বে না যে না না, সবসময় না শুনতে কিন্তু বাচ্চারা পছন্দ করে না। শিশুদেরকে যদি বেশি না বলা হয় তাদের মেজাজ কিন্তু অনেক খিটখিটে হয়ে যায়, তারা কিন্তু অনেক রেগে যায়, চিৎকার করে, কোনো কিছু করতে চায় না, ছুঁড়ে ফেলে দেয়। এই বিষয়গুলো কিন্তু আসে। এই জন্য শিশুকে হা বলতে হবে নেতিবাচকটাই ইতিবাচক করবে। দেখো, শিশুর সাথে ভাব বিনিময়, এর আগে কিন্তু আমরা করলাম শিশুর সাথে ভাব বিনিময়ের বিষয়টা। দেখো, শিশুর সাথে ভাব বিনিময়টা কিভাবে, এই যে বাবা মা শিশুকে সময় দিচ্ছে, এই যে তার সঙ্গে তাকে নিয়ে বসে গল্প করছে, শিশুর সঙ্গে এই ভাব বিনিময়টা আমাদের করতে হবে। শিশুর সঙ্গে যখন আমরা কথা বলবো তখন নরম স্বভাবে, কর্কশ ভাবে আমরা কথা বলবো না, নরম স্বভাবে এবং সহজ ভাষা ব্যবহার করে কথাটা বলবো। কর্কশ ভাষায় বললে শিশুরা কিন্তু ভয় পায়। অনেক সময় দেখবে যারা জোরে কথা বলে, চিৎকার করে কথা বলে, ভালো কথায় অনেক সময় অনেকে চিৎকার করে বলে, ছোট শিশুরা কিন্তু সেটাতে ভয় পায়, সেই ব্যক্তিদের কাছে কিন্তু ঘেরে না, তাদেরকে দেখে খুব ভয় পায়। কিন্তু যারা দেখবে খুব সুন্দর করে সফটলি তাদের শিশুদের মতো করেই কথা বলছে, তাদের কথাগুলো সুন্দর করে শুনছে, তখন কিন্তু শিশুরা সেই ব্যক্তিদের কাছে বেশি যায়, যেতে পছন্দ করে। শিশুদের সাথে ভাব বিনিময়ের আগে নিজেকে ভালো শ্রোতা হতে হবে। শিশুরা আসলে কি বলছে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেক সময় শিশুরা অনেক গল্প করে, কিন্তু কি বলে তারা নিজেরাও বোঝে না, তারপরেও শুনতে হবে। কি বলছে যেটাই বলুক, অগোছালো কথাগুলোই শুনতে হবে। অগোছালো কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনা হয় তখন কিন্তু শিশু একটু আনন্দ পায় যে তার গ্রহণযোগ্যতা আছে, তার কথাগুলো কেউ না কেউ শোনে, এই কথাটা শুনতে হবে। শিশুদের ভাব বিনিময় শুধু আমি নিজে কথা বলছি, শিশুটা কি বলতে চাচ্ছে সেটা আমি শুনছি না, সেটা করা যাবে না। এরপরে দেখো, শিশুর জন্য আদর্শ পরিবেশ তৈরি। শিশু পরিচালনার একটি অন্যতম দিক হচ্ছে শিশুর জন্য আদর্শ পরিবেশ তৈরি করতে হবে। উপযুক্ত পরিবেশ পেলে একটা শিশু কিন্তু সুন্দরভাবে তার দিনটা অতিবাহিত করতে পারে, সময়টা কাটাতে পারে আনন্দের সহিত। স্কুলে যাওয়ার পূর্ব পর্যন্ত শিশুর খেলাটাই কিন্তু শিশুর প্রধান কাজ। শিশুদের কিন্তু আর কোনো কাজ থাকে না, শুধু খাবে, ঘুমাবে আর খেলবে। স্কুলে যাওয়ার আগে তার কোনো পড়াশোনার চাপ থাকে না। যখনই স্কুলের গণ্ডিতে পা দেয় তখন কিন্তু পড়াশোনার একটা চাপ তার মধ্যে চলে আসে, তখন পড়াশোনার বিষয়টা বেশি আসে আর কি। গৃহে শিশুর জন্য নিরাপদ খেলার স্থান বা খেলার সরঞ্জামগুলো নিরাপদ হতে হবে। তার মানে এই না খেলার সরঞ্জাম বা সামগ্রী সবগুলো আমাকে দামি করে ব্যয়বহুল বা দামি দিতে হবে, তা কিন্তু না। আমি কম ব্যয়বহুল বা কম দামি অথবা কম খরচে অথবা খরচ ছাড়াই কিন্তু আমি অনেক খেলনা দিতে পারি। যেমন কাঠের বাক্স, প্লাস্টিকের সামগ্রী, গাছের লতা পাতা, গাছের পাতা দিয়েও কিন্তু শিশুরা খেতে পছন্দ করে, খেলছে। ছোট শিশুরা কিন্তু কিছু বোঝে না, তাদেরকে যেটাই দিবে সেটা নিয়ে কিন্তু তারা খেলে। একদম যারা ছোট নবজাতক তারা কিন্তু নিজের হাত পা নিয়ে খেলাধুলা করে, তাদের কিন্তু অন্য কোনো খেলার সামগ্রীর প্রয়োজন হয় না। এছাড়া শিশুরা কি করে, গান শুনতে, ছড়া শুনতে, গল্প শুনতে, এগুলো শুনতে কিন্তু পছন্দ করে। তাদের সঙ্গে এই কাজগুলো করতে হবে, তাহলে তাদেরকে যে পর্যাপ্ত সময় দেওয়া সেটাও হবে এবং তাদের বিকাশে কিন্তু সহযোগিতা করবে। এরপরে রয়েছে শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করা। শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা কি, তার মানসিক কিছু চাহিদা রয়েছে, সেই চাহিদাটা পূরণ করতে হবে। এই চাহিদাগুলোকে, প্রত্যেক শিশুর মধ্যে যে মনস্তাত্ত্বিক চাহিদাগুলো রয়েছে সেগুলোকে ইংরেজিতে বলা হচ্ছে থ্রি এজ ফর হ্যাপিনেস। 3 A's ফর হ্যাপিনেস। বাংলাতে বলা হচ্ছে সুখের 3টি স। এই 3টি সটা কি?
স্বীকৃতি, স্নেহ, সাফল্য। প্রথমে স্বীকৃতি। স্বীকৃতি কথাটা কি আমরা কিন্তু একটু বুঝতে পারছি। এই যে দেখো দেওয়া আছে এখানে যে চিত্রটা, এখানে কি বোঝাচ্ছে? সুখী শিশু। স্বীকৃতি, স্নেহ, সাফল্য, এই তিনটা যে শিশুর মধ্যে রয়েছে, শিশুরা পাবে, সেটাই হচ্ছে সুখী শিশু। স্বীকৃতি। সকল শিশু কিন্তু একরকম নয়, সকলের চেহারা একরকম নয়। কেউ কালো, কেউ ফর্সা, কেউ স্বাভাবিক, কেউ প্রতিবন্ধী, সব রকমের শিশুই কিন্তু রয়েছে। শিশুটা যেমনই হোক, যেমন অবস্থায় আছে, ঠিক সেই অবস্থাতে তাদেরকে গ্রহণ করতে হবে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে, তাহলে তার বিকাশে পথ সুগম হবে। আমরা কখনোই এটা করবো না। অনেক সময় আমরা এটা করি যে বাসায় দুইটা শিশু রয়েছে, একটা দেখতে খুব সুন্দর, একটা দেখতে একটু কালো। ওই সুন্দর শিশুটার প্রতি আমাদের কিন্তু সকলের একটা আকর্ষণ। মানুষ কিন্তু আসলে সুন্দরের পূজারী। এজন্য সুন্দরের প্রতি সকলের একটা আকর্ষণ, এটা জন্মগত থেকেই, জন্মগতভাবে মানুষ পেয়ে থাকে। এজন্য কিন্তু শিশুদের ক্ষেত্রে আমরা এটা করবো না কখনো। তাহলে ওই শিশুটা হীনমন্যতায় ভোগে। যে সুন্দর শিশুটা, তাকে হচ্ছে বেশি আমরা বলে নিচ্ছি, গল্প করছি, আদর করছি, কিন্তু যে শিশুটা কালো দেখতে বা শিশুটা একটু প্রতিবন্ধী, তাকে আমরা তাকেও দেখছি না। এই কাজটা করবো না আমরা। তাহলে ছোট শিশুরা কিন্তু তারা বোঝে না, তারা কি নিজে থেকে কখনো চেহারাটা কি নিজে থেকে তৈরি করে নিয়ে আসছে? এটা কিন্তু আল্লাহ প্রদত্ত। অতএব শিশুদেরকে আমরা কখনোই আলাদা করবো না। স্বীকৃতি সমানভাবে দিতে হবে সকল শিশুকে। এরপরে কি আছে? স্নেহ। স্নেহ, ভালোবাসা, আদর সব শিশুই কিন্তু চায়। এটা কিন্তু শিশুর মেধা বিকাশের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিশুর যত্ন, পরিচর্যা, তাকে সব সময় দেওয়া, কিছু শোনানো ইত্যাদি সবকিছু যদি আদরের সাথে হয়, তাহলে শিশুর মধ্যে একটা আস্থা, নিরাপত্তা, সেবা অনুভূতি আসে। আস্থা, নিরাপত্তা একটা অনুভূতি আসে। তখন সে তার পরিবেশকে ভয় পায় না। যখন একটা শিশু আদর, স্নেহ, ভালোবাসার মধ্যে বেড়ে ওঠে, তখন তার মধ্যে যে একটা ভয়, ভীতি, এটা কিন্তু কাজ করে না। সে কিন্তু নিরাপদ বোধ করে নিজেকে। এরপরে কি আছে? সাফল্য। সাফল্যটা কি? দেখো, প্রত্যেক শিশুই কিন্তু সফলতা চায়। শিশু কি প্রত্যেকেই কিন্তু সফলতা চায়। শিশুরাও ঠিক সফলতা চায়। যে কোনো কাজ করার পর খুশি হয়। যদি কোনো কাজ করে শিশু, হ্যাঁ, শিশুটা হচ্ছে পড়াশোনা শিখেনি, খাতা কলম দেওয়া হয়েছে, আঁকিবুকি করতে করতে কিছু একটা হয়ে গেছে, সে কিন্তু খুব খুশি হয়ে যায় যে আমি কিছু একটা আঁকতে পেরেছি। ওইটাতে যদি আমরা বড়রা যদি উৎসাহ দিই, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, তুমি একটা কিছু করতে পেরেছো, তখন কিন্তু সেই শিশুটা অনেক খুশি হয় এবং তার ভেতরে একটা যে সফলতা অর্জন করা, সাফল্য অর্জন করা, তার কিন্তু গৌরবটা চলে আসে যে আমি কিছু করতে পারি, যে আমার দ্বারাও কিছু করা সম্ভব। এজন্য শিশুকে উৎসাহ দিতে হবে। এই সাফল্যের বিষয়টা, দিকগুলো তুলে ধরতে হবে। এক কথা, কাজের ভালো দিকগুলো তুলে ধরতে হবে। তাহলে একটা শিশু কি হবে? পরিতৃপ্তি লাভ করবে এবং সুখী থাকবে। আশা করি প্রত্যেকে অধ্যায়টা বুঝতে পেরেছো। এরপরে চলে যাচ্ছি মূল্যায়ন পর্বে। পরিবার কি? পরিবার কি আমরা সকলেই জানি। যেখানে পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততি সকলে মিলে বাস করা হয়, সেটাই হচ্ছে পরিবার। আবার পরিবারকে আমরা এটা বলতে পারি যে একটা শিশু প্রাথমিক বিদ্যাপীঠ বা প্রাথমিক বিদ্যালয় হিসাবেও কিন্তু আমরা ধরে নিতে পারি একটা শিশু। মিকোনিয়ামটা কি? মিকোনিয়াম বলতে কি বোঝাচ্ছে? আমরা কিন্তু পড়ে এসেছি মিকোনিয়ামটা কি। মিকোনিয়াম হচ্ছে নবজাতক শিশুর প্রথম মল। প্রথম যে মলটা ত্যাগ করে সেটাকে আমরা বলছি মিকোনিয়াম। শালদুধ বা কোলোস্ট্রাম কাকে বলে? শিশু জন্মের পর যে আমরা পড়ে আসলাম যে শিশু জন্মের 1 ঘন্টার মধ্যে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো। এই যে জন্মের পরে যে হলুদ আকৃতি আঠালো একটা পদার্থ বের হয় মায়ের স্তন থেকে, সেটাকে বলছি আমরা শালদুধ বা কোলোস্ট্রাম। শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে কোনটি? এই যে অ্যান্সারটা, এটাই কিন্তু শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে, যেটা হচ্ছে শালদুধ বা কোলোস্ট্রাম। এটাতে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ যে অ্যান্টিবডি, এটা তৈরি করে কিন্তু শরীরে। শিশুকে প্রশংসা করতে হয় কেন? শিশুর কাজের প্রশংসা কেন করতে হয়? শিশুর কাজের আগ্রহ বৃদ্ধি করার জন্য এবং সফলতার স্বাদ কিন্তু সে পায়, সফলতার যে অভিজ্ঞতা সেটা কিন্তু হয় তার, এবং বড়দেরকে প্রশংসা কিভাবে করতে হয় সেটাও কিন্তু তারা শেখে। এক কথায় শিশুরা যেহেতু অনুকরণ প্রিয়, অনুকরণ করে সবকিছু শিখে, এক্ষেত্রে প্রশংসা করাটাও কিন্তু এটা একটা শিশুদের ভালো দিকগুলো তুলে ধরার একটা মাধ্যম। অর্থাৎ শিশুকে প্রশংসা করতে হয় কেন, এই বিষয়টা নিজের মতো করে লিখতে পারবে
অধ্যায়টা করলে। এবং ক্লাসটা যদি মনোযোগ দিয়ে শোনো, অবশ্যই বিষয় প্রশ্নগুলোর সবগুলোর অ্যান্সার করতে পারবে। নেক্সট ডে তোমাদের এই অধ্যায়ের উপরে টপ টেস্ট রয়েছে, সকলে বাসায় চর্চা করবে এবং ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য এবং আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সকলে ঘরে থাকবে, নিরাপদে থাকবে, প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবে না। যদি ঘরের বাইরে বের হতে হয় মাস্ক ব্যবহার করবে এবং প্রয়োজনে হ্যান্ড গ্লোভস ইউজ করবে, বারবার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে এবং বাসায় এসে হাত মুখ পরিষ্কার করবে হ্যান্ড ওয়াশ দিয়ে, এবং চেষ্টা করবে বাসায় এসে গোসল করা কাপড়গুলো পরিষ্কার করা, হ্যাঁ, নিচে ফ্রেশ অন্য কোনো জিনিসে হাত দেওয়ার আগে সুন্দর করে হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুবে এবং পা ধুবে, সবকিছু ধোয়ার পরে ইয়ে করবে আর কি, কোনো কিছুতে টাচ করবে। তো আশা করি সকলে সুস্থ আছো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।